প্রিয় শিক্ষার্থী, ফিনান্সের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা প্রিভিয়াস ক্লাসে ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে অর্থের সময়মূল্য চ্যাপ্টারটাই কি আলোচনা করব। তোমরা জানো যে প্রিভিয়াস ক্লাসে আমাদের ফিনান্সের তৃতীয় অধ্যায় অর্থের সময়মূল্য সম্পর্কে আলোচনা করেছিলাম। ওইখানে আমরা যে প্রিভিয়াস বিষয়গুলো আলোচনা করেছিলাম তা হচ্ছে অর্থের মূল্য কী, অর্থের ভবিষ্যৎ মূল্য বলতে আমরা কী বুঝি, অর্থের সময় মূল্য কী, এবং সেখানে অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করার দুইটা সূত্র সম্পর্কে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে ফিউচার ভ্যালু, একটা হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু। তো ফিউচার ভ্যালু মানে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সূত্র ছিল পিবি 1+i⁴n এবং প্রেজেন্ট ভ্যালু নির্ধারণ করার ক্ষেত্রে ছিল এফবি 1+i⁴n। এটা ছিল বছরে যদি সুদ দেওয়া হয়, বছরে একবার যদি সুদ দেওয়া হয়। আজকে আমরা দেখব যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে চক্রবৃদ্ধি। অর্থাৎ বছরে একাধিকবার যদি সুদ দেয়, তুমি যেখানে টাকাটা ইনভেস্ট করবা বা তোমার কাছে কেউ যদি ইনভেস্ট করে, তুমি যদি সুদ দাও, সেক্ষেত্রে বছরে যদি একাধিকবার সুদটা কী হয়, চক্রবৃদ্ধি হয়। সেক্ষেত্রে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি বলতে আমরা কি বুঝি? চক্রবৃদ্ধি বলতে আমরা যে সুদটা কতবার দেওয়া হবে। যেমন যদি বছরে একবার দেওয়া হয় বার্ষিক, সেক্ষেত্রে এটা এম দ্বারা প্রকাশ করা হয়। তার মানে বছরে সুদটা দিবে একবার। বার্ষিকে যদি সুদটা চক্রবৃদ্ধি হয়, বছরে সুদ দিবে কয়বার? একবার। যদি জিনিসটা হয় অর্ধবার্ষিক, তাহলে বছরে সুদ দিবে কত? 2। এম হবে তখন কত? 2। যদি হয় ত্রৈমাসিক, তার মানে 3 মাস পর পর সুদ দিবে তোমাকে। 3 মাস পর পর যদি সুদ হয়, তো 3 মাস 3 মাস 3 মাস 3 মাস, তার মানে বছরে সুদ দিবে তোমাকে 4 বার, চক্রবৃদ্ধি 4 বার। যদি তোমার হয় মাসিক, তাহলে প্রতি মাসে একবার করে দিবে, বছরে দিবে কয়বার সুদ? 12 বার। এই যে একাধিকবার বছরে কি সুদ দেয়, এটা হচ্ছে কি চক্রবৃদ্ধি। এই চক্রবৃদ্ধির করতে গিয়ে আমাদের সেখানে সূত্রটা একটু ডিফারেন্ট হবে। যেমন যদি আমরা প্রথমে ফিউচার ভ্যালু সম্পর্কে দেখি, তো আগে ফিউচার ভ্যালু সূত্রটা কী ছিল? পিবি 1+i⁴n। এটা ছিল নর্মাল সূত্র, বছরে যদি একবার সুদ চক্রবৃদ্ধি হয়। কিন্তু বছরে যদি একাধিকবার সুদ চক্রবৃদ্ধি হয়, তখন সূত্র হবে পিবি 1+ উপরে i নিচে m mn। এটা হচ্ছে একাধিকবার যদি চক্রবৃদ্ধি হয়, সেক্ষেত্রে ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু পরে আসতেছি আমরা। তো দেখো, এটা হচ্ছে নর্মাল, বছরে যদি একবার চক্রবৃদ্ধি হয়। আর এটা হচ্ছে বছরে যদি একাধিকবার চক্রবৃদ্ধি হয়, তখন কি আসবে? এম আসবে। এম ত্রৈমাসিক হলে কয়বার? 4 বার। মাসিক হলে কয়বার? 12 বার। অর্ধবার্ষিকী হলে কয়বার হতে পারে? 2 বার হতে পারে। তো আবার যদি 2 মাস অন্তর অন্তর হয়, তাহলে বছরে সুদ দিবে কয়বার? 6 বার। তাহলে এম হবে তখন কি 6 বার। যদি 3 মাস অন্তর অন্তর হয়, তাহলে 4 বার। 4 মাস অন্তর অন্তর হলে তাহলে বছরে সুদ দিবে 3 বার। এটা পরিস্থিতি বুঝে আমরা সহজে নির্ধারণ করতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফিউচার ভ্যালু সূত্র হচ্ছে পিবি 1+i⁴i/m mn। এখন পাওয়ার যদি mn হয়, এখন আমাদের একটা প্র্যাকটিক্যাল বিষয়ের দিকে কি খেয়াল করি, একটু তাকাও। আশিক আজকে একটি ব্যাংকে সঞ্চয় হিসাবে 10% সুদে 1000 টাকা জমা রেখেছে। একটা সঞ্চয় হিসাব, সেখানে 10% ইন্টারেস্ট, 1000 টাকা জমা রেখেছে। 5 বছর পর মোট কত টাকা জমা হবে? 5 বছর পর, 5 বছর পর, তার মানে আমাকে বের করতে হবে ফিউচার, 5 বছর পর কত টাকা জমা হবে। যদি সুদের চক্রবৃদ্ধি অর্ধবার্ষিক হয়, ত্রৈমাসিক হয়, অথবা কি মাসিক হয়, 3টা পার্সপেক্টিভে আমাকে বের করতে বলছে। 3টা ক্ষেত্রে, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক আর কি মাসিক। যদি আমি 1 নাম্বার দিকে তাকাই, আমাকে ফিউচার ভ্যালু বের করতে হবে। এখানে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে কত? আমি কত টাকা ব্যাংকে জমা রাখবো? 1000 টাকা। পিবি হচ্ছে 1000। এরপর ইন্টারেস্ট, আই কত পার্সেন্ট? 10%, 10% বা 0.10। 10কে 100 দ্বারা ভাগ করো, অটোমেটিক কি বেরো যাবে? পার্সেন্ট মানে 100 দিয়ে কি ভাগ। ইয়ার, নাম্বার অফ ইয়ার মানে কত বছর? 5 বছর। এরপর কন্ডিশন হচ্ছে অর্ধবার্ষিক, বছরে অর্ধেকবার গিয়ে এটা কি হয়ে যায়? চক্রবৃদ্ধি হয়। তাহলে আমরা একটু আগে দেখিয়েছিলাম অর্ধবার্ষিক, তাহলে এম হবে আমার কয়বার? বছরে 2 বার। 2 বার আমাকে কি দিবে? বছরে সুদ দিবে। এখন আমাকে কি বের করতে হবে? ফিউচার ভ্যালু। তাই আমরা জানি ফিউচার ভ্যালুর সূত্র কি? পিবি 1+, যেহেতু এখানে চক্রবৃদ্ধি, m mn। এটা হচ্ছে নর্মালি কি সূত্রটা।
তো দেখো পিবি কয় হাজার, 1000, বাংলায় হয়ে যাবে সব কিছু অটোমেটিক। তারপর সূত্রটা লেখার পর যখন মান বসাবো, আয় হচ্ছে 0.10 মানে 1, আর এম হচ্ছে বছরে 2 বার, এম এন পাশাপাশি গুণ, তার মানে 2 গুণ কত 5, 2 আর কি 5। যদি বছরে একাধিক বা অর্ধবার্ষিকী না হতো তাহলে এখানে 2 আসতো না, এখানে কি আসতো না 2 আসতো না। এবার খেয়াল করো 1000 0.10কে 2 দ্বারা কি করবা ভাগ করবা। এই যে দেখো, যদি আমরা নর্মাল জানি 0.05, এই যে 2.10 ভাগ হচ্ছে আমার 2, দেখো 1/20 আসছে, 1/20, একটু খেয়াল করে দেখো কর্নারে 1/20। এখন আমার কোন ক্যালকুলেটারে সরাসরি এসে পড়তে পারে, আমার ক্যালকুলেটার আবার আমার মতন যাদের ক্যালকুলেটার ফাংশন তাদের এরকম আসবে না। তখন তুমি কি করবে, এই যে শিফট কর্নারে দেখো শিফট, এই যে এখানে ইএনজি ক্লিক করবে, দেখো এখানে আসছে কত 0.05 10^0। যখন 10^0 হবে তখন ইএনজি টিপতে থাকবে, তাহলে আর যখন 0 আসবে তখন কি 0.05। তাহলে এটা যদি আমরা ভাগ করি 0.05, 5 দুগুণে 10, 1000, এটা যোগ করলে কত 1.05 পাওয়ার হচ্ছে 10। তাহলে আমরা 1.05 পাওয়ার যদি, এই যে পাওয়ার বাটন, পাওয়ার যদি আমরা 10 দিই তাহলে আমার সাথে 1.6288946328। এখন ফিনান্সের ক্ষেত্রে প্রবলেম হয় স্যার কত সংখ্যা পর্যন্ত লিখবো, পুরাটা লিখবো, 4 ঘর লিখবো না 5 ঘর লিখবো। তো দেখো আমরা সরাসরি আনসার বের করতে পারি, যেমন এটা পাওয়ার বের হয়েছে, এটার সাথে গুণ কত 1000, ডাইরেক্ট গুণ দিতে পারি। আবার তুমি যদি রুলস ফলো করে যে স্যার আমি এভাবে না, আমি মানটা আগে লিখে নিব, তাহলে তোমাকে কী করতে হবে 1000, তুমি পুরা মানটাও লিখতে পারো 628894627, অথবা তুমি কমপক্ষে ফিনান্সে যদি অত্যাধিক মান বেরোয় কমপক্ষে 4 থেকে 5 ঘর পর্যন্ত কি দশমিকের পর লিখবা। রেজাল্ট ডিফারেন্ট আসতে পারে তোমার পাশের জনের সাথে, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা, ফিনান্সের ক্ষেত্রে এটা কোনো ম্যাটার না। তো দেখা যাবে তুমি কত মান লিখতেছো, মানটা যদি 1.6289 লেখো এটা, আর অথবা পুরা মানটা যদি বের হয় গুণ এর সাথে 1000, তোমাকে আসছে 1628.8942। কিন্তু ফাইনাল আনসার লেখার সময় তোমাকে দশমিকে লিখতে হবে 28.894, 2 ঘরের বেশি লেখার কোনো প্রয়োজন নাই, দশমিকের পরে 2 ঘর। তো খেয়াল করে দেখো, অথবা আমি যদি এইভাবে ভেঙে ভেঙে, এই যে 1000 গুণ এর সাথে যে 1.62889, 128.899 এরকমই আসবে। তুমি পুরাটারও লিখতে পারো, কমপক্ষে 4-5 ঘর কি লিখবা ফিনান্সের ক্ষেত্রে, যদি অনেক বড় নাম্বার ডিজিটগুলো আসে। এখন আমরা যদি 2 নাম্বার দিকে খেয়াল করি, খেয়াল করো এটা হচ্ছে ত্রৈমাসিক, 1000 টাকা ঠিক আছে, 10% ঠিক আছে, 5 এম। ত্রৈমাসিক হলে বছরে মানে 3 মাস পর পর যদি চক্রবৃদ্ধি হয় তাহলে কি হচ্ছে 3 মাস 3 মাস 3 মাস 3 মাস এরকম বছরে কয়বার আমার চক্রবৃদ্ধি হবে 4 বার। তাহলে এম হবে এখানে কত 4, এম হবে এখানে কত 4, খেয়াল করো বাকি সব ঠিক আছে। এবার 1000 1 যোগ, এবার সেম আবার আমাকে কি করতে হবে 0.10 ভাগ হচ্ছে 4, 1/40, এটাকে শিফট 0.10 ভাগ হচ্ছে আমার 4, আসে 1/40। তো শিফট ইএনজি দেওয়ার পর দেখো 0.025 × 10^10। তোমাদের যাদের ক্যালকুলেটারের ফাংশন নেই তারা নর্মালি সরাসরি এসে পড়বে 0.025, 0.025, 4 5 কত 20, 1000, এটা যোগ করলে 1.025 পাওয়ার হচ্ছে 20। তো দেখো 1.025 পাওয়ার, এই যে পাওয়ার বাটন, এই যে পাওয়ার হচ্ছে 20। তাহলে দেখো 1.63861644, অনেক বড় একটা ডিজিট আসে। তুমি পুরাটা লিখতে পারো অথবা এটাকে 1.63861 বেশি 4 ঘর 5 ঘর কি লিখতে পারো।
যেহেতু পরের ঘর 6 6 1 এরকম আছে 1 6, তাহলে আমি যদি এতটুকু রাখি এটার সাথে 5 ঘর বা 5-এর বেশি হলে 1 যোগ হয়, এটা হবে কত 2। আর আমি নর্মালি মনে করি ক্যালকুলেটার যা আছে তার সাথে গুণ দিয়ে দিবা, গুণ 1000 100, দেখো খেয়াল করে 1638.616 আছে, তার মানে 6 2 হবে, 2 ঘর পর্যন্ত রাখতে হবে আমাকে। পরে যদি যেই ঘরটা রাখবা এর পরের ঘরটা যদি 5 বা 5-এর অধিক হয় তাহলে আগের ঘরটাতে কি হয় 1 যোগ হয়ে যায়। তো 616 ছিল আমার এখানে, 61644, আমি তো এত ঘর রাখবো না, আমি 2 ঘর রাখবো। তাহলে এর পরের ঘরটা খেয়াল করে দেখো, পরের ঘরটা আছে 6, এখানে 1 যোগ হবে, তার মানে 62। তাহলে দেখো একবার ছিল আমার কি অর্ধবার্ষিক, একবার ত্রৈমাসিক, একবার কি মাসিক। তো এখন আমরা যেটা করবো হচ্ছে অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, একটা মাসিক। মাসিক হলে এম কয়বার, একবার, মানে সরি এম হচ্ছে 12 বার। প্রতি মাসে মাসেই কী হবে চক্রবৃদ্ধি হবে। যদি চক্রবৃদ্ধি হয় তাহলে আমাকে কী করতে হবে, পিবির মান হচ্ছে 1001, আয়ের মান হচ্ছে 0.10, এটা হচ্ছে 12, এম এর মান 12, আর এটা হচ্ছে 5। 1000 এটাকে ভাগ করবা ক্যালকুলেটারে, 1 যোগ করবা, পাওয়ার দিবা, দেখবো অটোমেটিক কী হয়ে যাবে, তোমার রেজাল্টটা বের হয়ে যাবে। রেজাল্টটা তোমরা বের করে কমেন্ট সেকশনে কী করবা, সবাই আনসার দিবা যে কত বের হয়, যেভাবে বের করতে পারো। আচ্ছা, তারপর আমরা যে বিষয়টা নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব তা হচ্ছে যে দেখো আমরা আজকে আলোচনা করব প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালুর তোমার চক্রবৃদ্ধি। আজকে আমরা নেক্সট ক্লাসে প্রেজেন্ট ভ্যালুর চক্রবৃদ্ধি কি আলোচনা করব।